স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি সামিয়া জানা। এবার জানাবো খবরের বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচনের জন্য ক্রাউড ফান্ডিং করে টাকা সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। এছাড়া রাজনৈতিক দল নিবন্ধনে নির্বাচন কমিশনের শর্তগুলোকে অযৌক্তিক ও অসাংবিধানিক উল্লেখ করে তীব্র সমালোচনা করেন দলটির নেতারা। আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে তার আগেই স্থানীয় সরকার ভোট আয়োজনের সরকারের প্রতি আহ্বান এনসিপি নেতাদের। জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় গণমানুষের প্রত্যাশাকে সামনে রেখে তরুণদের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। এই দলটির বয়স মাত্র ১.৫ মাস। এদিকে জাতীয় নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে চাপ দিচ্ছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। এই বাস্তবতায় নির্বাচনের জন্য কতটা প্রস্তুত এনসিপি? ডিবিসি নিউজের এমন প্রশ্নের মুখে দলটির এক তরুণ নেতা জানান, আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন চান তারা। নির্বাচনের তো একটা প্রফেসর ইউনূস সাহেব একটা রোডম্যাপ দিয়েছে, ডিসেম্বর থেকে জুন। আমরা মনে করি এই সময়টা আসলে সংস্কারের জন্য যথেষ্ট। আমরা কোনোভাবে চাই না এটা জুনের পরে যাক। আমাদের দাবি হলো এই নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে এবং স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে। স্থানীয় নির্বাচন যদি সেনাবাহিনী হলো মাঠে থেকে এবং এই ইন্টারিম গভর্নমেন্টের অধীন হয়, অন্তত জনগণ একটা আস্থার জায়গা পাবে। গণচাঁদা নিয়ে নির্বাচনী তহবিল সংগ্রহ করার কথাও জানান এনসিপির এই তরুণ নেতা। আর্থিক বিষয়টা আমরা যেটা বিশ্বাস করি যে সারা পৃথিবীর ভালো ভালো যে গণতান্ত্রিক দেশগুলো যেভাবে চলে, আপনি আমেরিকার রিপাবলিক ডেমোক্রেট, তুরস্কের একে পার্টি, তারা যেভাবে জনগণের কাছ থেকে অনুদান নিয়ে চলে, আমরা ওই পলিসিতেই আগাবো। রাজনৈতিক দল নিবন্ধনে নির্বাচন কমিশনে নানা শর্তের সমালোচনা করেন এনসিপির আরেক নেতা। অভ্যুত্থানের পরে অনেকগুলো রাজনৈতিক দল আত্মপ্রকাশ করছে কিংবা তারাও সামনের দিনে মানুষের জন্য কাজ করতে চায়। তাদের বিষয়গুলো বিবেচনা না করে বরং নির্বাচন কমিশন একপাক্ষিকভাবে আচরণ করছেন। ফলে এটাও একটা দুঃখজনক। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেন যে দলই ক্ষমতায় আসুক তাদের মতন করে যেন দলীয়করণ করার আর সুযোগ না পায়। জাতীয় নির্বাচনের আগে দলকে সংগঠিত করতে জোরে সোরে কাজ শুরু করার কথাও জানান এই নেতা। আমাদের এই মুহূর্তে প্রধান লক্ষ্যই হচ্ছে দ্রুতভাবে বাংলাদেশের প্রত্যেকটি জেলা, মহানগর, থানা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে সংগঠনের কমিটি দাঁড় করানো এবং সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা, যাতে গেল ২৮শে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করা এই নতুন রাজনৈতিক দল কতটা সফল হবে তা নিয়ে জনসাধারণের মধ্যে রয়েছে নানা আলোচনা। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর উত্তরায় সমন্বয়ক পরিচয়ে হার্বাল ওষুধ বিক্রেতাকে তুলে নিয়ে ১০ কোটি টাকা মুক্তিপণ দাবির অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে অপহৃতকে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরের বায়োটেক কর্পোরেশনে সমন্বয়ক পরিচয়ে হামলা চালায় একদল তরুণ। এ সময় ওই প্রতিষ্ঠানের ম্যানেজার রিয়াজুল ইসলামকে অপহরণ করে নিয়ে যায় তারা। মুক্তির জন্য দাবি করা হয় ১০ কোটি টাকা। রাত ৮টার দিকে পুলিশের অভিযানে গ্রেপ্তার হয় কাজী জুবায়ের ও আবির নামের ২ অপহরণকারী। উদ্ধার করা হয় অপহৃতকে। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেছেন ভুক্তভোগী। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয় গ্রেপ্তার ২ জন তাদের সাথে সম্পৃক্ত নয়। ওনারা এসে আমাদের অফিস ভাঙচুর করে, ল্যাপটপ নিয়ে যায়, আমার ক্যাশে টাকা ছিল ৩ লাখ টাকার মতো আনুমানিক, টাকা নিয়ে যায়। পরে আমাকে জোর করে অপহরণ করে নিয়ে যায়। একটা কালো প্রাইভেট কারে নিয়ে ওনারা বিভিন্ন জায়গায় আমার ঘোরায়। পরে আমার মেরে ফেলা হুমকি দেয়, ১০ কোটি টাকা মুক্তিপণের জন্য বলেন। কাজী জুবায়ের তার নেতৃত্বে একটি ১০ থেকে ১২ জন একটি টিম এখান থেকে তাকে উদ্ধার করে আটক করে ১০ কোটি টাকা দাবি করে। আমরা রাত ৮:৩০টার সময় অপহৃত ভিকটিমকে আটক করি। তার কাছে জানা যায় যে তাকে আহত করে, মারধর করে এবং টাকা দাবি করে। তারা কোনো কমিটিতে আছে এগুলো আমার কোনো জানা নাই, কারণ ছাত্ররা আসছিল, তারা বলছে যে না, আমাদের সাথে জুবায়ের নাই। রংপুর ৫ আসনে ৫ বার এমপি ছিলেন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ.এন. আশিকুর রহমান। তবে তিনি নির্বাচিত হলেও এলাকায় যেন ছায়া এমপি ছিলেন তার পুত্র রাশেক রহমান। চলাফেরা করতেন হেলিকপ্টারে, প্রোটোকলে থাকত নিজস্ব অস্ত্রধারী বাহিনী। স্কুল থেকে জলমহাল, স্থানীয় নির্বাচন থেকে নিয়োগ বাণিজ্য সবকিছুতেই ছিল তার অদৃশ্য হস্তক্ষেপ। সরকারি অ্যাম্বুলেন্স বিক্রি করে অর্থ আত্মসাৎ, হরিজনদের কাছ থেকেও আছে ঘুষ নেওয়ার অভিযোগ। হাজার কোটি টাকার মালিক রাশেক যুক্তরাষ্ট্রে গড়ে তুলেছেন সাম্রাজ্য।
1986-96। এরপর 2008 থেকে 2024-এর জাতীয় নির্বাচনে রংপুর 5 আসনে আওয়ামী লীগের টিকেটে এমপি নির্বাচিত হন দলের কোষাধ্যক্ষ HN আশিকুর রহমান। তবে ভোটে জিতলেও তার দেখা মিলত না এলাকায়। ছায়া এমপি হিসাবে সবকিছুর নিয়ন্ত্রক ছিলেন ছেলে রাশেক রহমান। বাবা ছেলের দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহারে অতিষ্ঠ ছিল মিঠাপুকুরবাসী। রাশেক রহমান এলাকায় আসতেন হেলিকপ্টারে উড়ে, চলাফেরা করতেন নিজস্ব অস্ত্রধারী বাহিনী নিয়ে। অভিযোগ আছে বিরোধী মত দমন সহ তার বেপরোয়া আচরণে অতিষ্ঠ ছিল খোদ দলীয় নেতাকর্মীরা। রাশেক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও হারেন শোচনীয়ভাবে। আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে একটা দিন চেয়ারে বসতে পারলাম না। আমি যখন জেলখানা থেকে বের হয়ে জানতে পারলাম আমাদেরকে বরখাস্ত করা হয়েছে। এত পরিমাণ দুর্নীতি হয়েছে যেটা বলি শেষ করা যাবে না। মানুষের এরা এত পরিমাণ ক্ষতিগ্রস্ত করছে, মামলা হামলা জর্জরিত। প্রভাবশালী পিতার ক্ষমতাকে পুঁজি করে মিঠাপুকুরে অপকর্ম করতেন খেয়াল খুশি মতো। টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য, স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন বিক্রি, জলমহলের ইজারা, জমি দখল, সরকারি অর্থ আত্মসাৎ করে বানান দুর্নীতির স্বর্গরাজ্য। সব নিয়ন্ত্রণ করতো রাশেক রহমান। মিঠাপুকুরে এনারা 17 বছর ধরে এমনভাবে ত্রাসের রাজত্ব করছে, রাশেক রহমানের নাম শুনলে ভাবে। উনি অনেক টেন্ডারবাজি করেছেন, যেখানে অনেক যারা জেলে, যারা মৎস্য চাষ করে, তারা এই বিলগুলো পায় না। দুর্নীতির স্বর্গরাজ্য ছিল আমাদের এই মিঠাপুকুর। স্কুল কলেজের নিয়োগ বাণিজ্য থেকে টিআর কাবিখা থেকে শুরু করে সব কিছু তারা নিয়ন্ত্রণ করত। নিয়োগের নামে হরিজনদের কাছ থেকেও ঘুষ নেওয়ার অভিযোগ আছে রাশেকের বিরুদ্ধে। এলাকায় দরিদ্রদের গরু ছাগলও তুলে নিয়ে যেত রাশেক বাহিনী। এমপি এবং এমপির ছেলে এবং আমাদের কলেজের অধ্যক্ষ সাহেব যে ঝাড়ুদার পদের নিচে কোনো পদ হয় না, এই পদটাও ওনারা টাকার বিনিময়ে বিক্রি করছে। স্বর্ণ আমদানির লাইসেন্সধারী রাশেকের বিরুদ্ধে আছে চোরাচালানির অভিযোগ। এছাড়া গোপালপুর শালটি ইকো পার্ক বরাদ্দ, যমুনেশ্বরী নদী সংস্কার সহ বিভিন্ন প্রকল্প ও স্কুলের নিয়োগ বাণিজ্য করে এক বছরেই 400 কোটি টাকা লোপাট করেছেন তিনি। এমন কোনো সেক্টর নাই যে তারা এটা তাদের পদচালনা ছিল না, প্লাস তাদের ইন্টারফেয়ার ছিল না। সব জায়গা থেকে তারা দুর্নীতি করছে। দুর্নীতি করে রাশেক পরিবার হয়েছে কোটি কোটি টাকার মালিক। এমপি হওয়ার পর 2013 সালে আশিকুর রহমান হন মেঘনা ব্যাংকের মালিক। ঢাকায় নামে বেনামে ডজন খানেক বাড়ি, ফ্ল্যাট ও প্লটের বাইরেও বিদেশে রয়েছে একাধিক বাড়ি। রংপুর শহরেও রয়েছে কয়েকটি ভবন। মিঠাপুকুরের উপকণ্ঠে গড়েন আলিশান বাড়ি। মিঠাপুকুর ভবন নামের এ বাড়িতে ফুর্তি আর আড্ডায় অংশ নিতেন প্রশাসনের শীর্ষকর্তারা। 5ই আগস্ট রাশেকের এ সাম্রাজ্য গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এদিকে হলফনামায় তরতর করে বেড়েছে আশিকুর রহমানের সম্পদ। 2008 সালে 48 লাখ টাকার সম্পদ দেখালেও পরে হন মেঘনা ব্যাংকের মালিক। বেড়েছে স্থাবর, অস্থাবর সম্পদ ও বার্ষিক আয়। তবে রাশেক রহমান তার হলফনামায় স্থাবর কোনো সম্পত্তি দেখাননি। সচেতন মহলের মত, অবৈধ সম্পদের অনুসন্ধান করে তাদের বিচারের মুখোমুখি করার এখনই সময়। পারিবারিক একটা দুঃশাসন, শুধু শাসন নয়, দুঃশাসনের জায়গায় পরিণত হয়েছিল। মিষ্টি জায়গাটাকে তেতো করে তুলেছেন একটি পরিবার। রাষ্ট্রীয় যে আইন ব্যবস্থা আছে, বিচার ব্যবস্থা আছে, সেই কাঠামোর মধ্যে তাদেরকে ফেলে তারা অপরাধী হলে তাদেরকে অবশ্যই সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত। পট পরিবর্তনের পর বাবা ছেলে গা ঢাকা দিলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব রাশেক। তার বক্তব্যের জন্য যোগাযোগের চেষ্টা করেও মেলেনি সাড়া। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। দেশে অ্যান্টিবায়োটিকের ব্যবহার এতটাই বেড়েছে যে বেশিরভাগ ওষুধই এখন কাজ করছে না। সরকারি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR এর গবেষণা এমনটাই বলছে। রোগীরা যেমন নিজের ইচ্ছে মতো অ্যান্টিবায়োটিক ব্যবহার করছেন, তেমনি দেশের হাসপাতালগুলোতেও সতর্কতার সঙ্গে ব্যবহার করা হচ্ছে না। ঔষধ প্রশাসন অধিদপ্তর জানিয়েছে, ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে নজরদারি চলছে। দেহে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় যে ওষুধ ব্যবহৃত হয়ে থাকে তার নাম অ্যান্টিবায়োটিক। কিন্তু অতিমাত্রায় ব্যবহারের ফলে সেই অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে জীবাণু উল্টো প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে। 9টি হাসপাতালে রোগীদের উপর চালানো IEDCR এর সবশেষ গবেষণা বলছে 82% অ্যান্টিবায়োটিক কার্যকারিতা হারিয়েছে। 2017 ও 2020 সালে যা ছিল যথাক্রমে 71 ও 74%।
গবেষণা বলছে সবচেয়ে বেশি অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয়েছে হাসপাতালে ভর্তি রোগীদের ক্ষেত্রে। সেফট্রিয়াক্সন নামের অ্যান্টিবায়োটিকটি 33% ব্যবহৃত হয়েছে আইসিইউতে, প্রায় 35% হাসপাতালে ভর্তি এবং 19% বহির্বিভাগের রোগীদের ক্ষেত্রে। চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি নিষিদ্ধ, তবে বিভিন্ন ওষুধের দোকান খুলে দেখা যায় অবাধে চলছে প্রথম সারির অ্যান্টিবায়োটিক বিক্রি। মাঝে মধ্যে দেয় আমাদের পরিচিত যখন দেখি যে না উনি এটা না দিলে এখন ওনার খুব বিপদ হয়ে যাব, তখন দেয়, অপরিচিত লোকের দেয় না। এটা এক ধরনের আর কি কালচারে পরিণত হয়েছে যে প্রেসক্রিপশন ছাড়াও অনেকে অ্যান্টিবায়োটিক নিতে আছে এবং দিতে আছে, এটা আর কি। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে অ্যান্টিবায়োটিকের প্রভাব নিয়ে করা এক গবেষণায় দেখা গেছে অ্যান্টিবায়োটিকের মাত্রাতিরিক্ত ব্যবহারে বাংলাদেশে এক বছরে প্রায় 26,000-এর বেশি মানুষ মারা গেছেন। যে কমন ব্যাকটেরিয়াগুলো এগুলো আমরা সাধারণত ফার্স্ট লাইন বা সেকেন্ড লাইন যে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করে থাকি সেগুলো সবই প্রায় রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে, এবং আমাকে বাধ্য হয়ে তখন শিরা পথে ব্যবহার করা হয় খুবই দামি থার্ড লাইনের অ্যান্টিবায়োটিকে যেতে হচ্ছে, যেগুলো রোগীকে আইসিইউতে ব্যবহার করার কথা। এটা খুবই অ্যালার্মিং, কারণ যদি সিভিয়ার সংক্রমণ হয় তার কিন্তু ব্যবহার করার মতো আর তেমন কোনো অ্যান্টিবায়োটিক তখন থাকছে না। অবশ্য চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে মোবাইল কোর্টের মাধ্যমে নজরদারি করছে ওষুধ প্রশাসন। ওটিসি ড্রাগ ব্যতীত সবই কিন্তু প্রেসক্রিপশন ছাড়া না দেওয়ার বিষয়। মোটিভেশনালের পাশাপাশি ল অ্যান্ড এনফোর্সমেন্টের কাজটাও চলছে। সারা দেশে কোথাও না কোথাও এই মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে এবং প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রির অপরাধে কিন্তু বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধে চিকিৎসকদের সচেতনতার উপরও জোর দেওয়া হয়েছে। চিকিৎসক যারা আছেন তারা এই যৌক্তিক পর্যায়ে অ্যান্টিবায়োটিক ব্যবহারটা নিশ্চিত করবেন। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। এ পর্যায়ে জানবো বাজার পরিস্থিতি। লিটারে 14 টাকা বাড়ানোর পর সয়াবিন তেলের সরবরাহ বেড়েছে রাজধানীর খুচরা বাজারে। এ বিষয়ে জানাতে রাজধানীর মহাখালী কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা মাহবুব। মাহবুব, বাজারে সয়াবিন তেলের দাম বাড়ার প্রভাব কেমন দেখছেন এবং সেই সাথে জানাবেন এই সপ্তাহের অন্যান্য নিত্য পণ্যের দরদামের খবরও। জান্না, দাম বাড়ানোর পরে যেটি হয়েছে আসলে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ খানিকটা বেড়েছে। কিছুক্ষণ আগে 2-3 জন বিক্রেতার সাথে কথা বলছিলাম, তারা যেমনটা বলছিলেন যে এর আগে কোম্পানিগুলোর কাছে বারংবার আসলে চাহিদা মতো সরবরাহ চেয়েও যে সরবরাহ মিলছিল না, সেটি কিন্তু সেই পরিস্থিতিটির কিছুটা পরিবর্তন হয়েছে। 2-1টি কোম্পানি চাহিদা মতোই কিন্তু এখন সয়াবিন তেল সরবরাহ করছে। আপনি দেখতে পারবেন আমার সহকর্মী যে দোকানটিতে সয়াবিন তেল দেখাচ্ছে, এই দোকানটিতেও আসলে আমরা এর আগে এসে এত সয়াবিন তেলের বোতল একসঙ্গে কিন্তু দেখি নাই, এবং সবসময় এই দোকানদাররা আমাদের কাছে অভিযোগ করতেন যে চাহিদা তারা দিতেন কোম্পানিগুলোর কাছে তার অর্ধেক বা তারও কম কিন্তু আসলে সয়াবিন তেল মিলতো। আর আপনি আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে মাসের মাঝখানে এসে আসলে এই সয়াবিন তেলের দামটি বাড়লো। সাধারণত এই পণ্যটি ভোক্তা যেটি হয় মাসের শুরুতেই কিনে ফেলেন, সে কারণে আসলে এখন ভোক্তার প্রতিক্রিয়া আসলে খুব বেশি জানা যাবে না। আমাদের সঙ্গে একজন ক্রেতা আছেন, আপনি সয়াবিন তেল কিনলেন, একটু বলবেন আসলে সয়াবিন তেল কত করে কিনলেন আপনি? সয়াবিন তেলের তো দাম বেড়েছে আপনার কাছে? হ্যাঁ, আমার কাছে 175 টাকা রাখছে আগের রেটে, এখন ওনারা বলতে আছে আরো বাড়তে আছে, নতুন রেট আরো বাড়বে সামনের দিকে। আমরা তো দেখি আগে নানান রকম অভিযোগ করতো যে বাড়তি দাম হলে পুরনটাও বাড়তি দামে বেচে, তাহলে এখন আপনি কি কম দামের তেলটাই পেলেন? এখন আমি কম দামেরটাই পেয়েছি 175 টাকা গায়ে রেট 175। এখন এর পরের মাসে কিনতে গেলে হয়তো বাড়তি দামে কিনতে হবে। তো একজন ভোক্তা হিসেবে আপনার কাছে কি মনে হয় যে সয়াবিন তেলের দামটা যে বাড়লো সেটি কি খুব একটা ভালো কাজ হলো কিনা? না, এটা একটা আমি ভালো মনে করি না। আমি মনে করি এটা একটা জঘন্য খারাপ কাজ। কিনলে সাধারণ লোকেরা এগুলা কিনে খানার সমতুল্য হয় না, কারণ চাকরিজীবীরা এগুলা সবসময় কিনতে পারে, খাইতে পারে। আমাদের গরিবের দ্বারা এগুলা সম্ভব হয় না। অনেক ধন্যবাদ। আপনার কাছে একটু জানতে চাই একদম ছোট্ট করে, দাম বাড়ানোর পরে সরবরাহ বেড়েছে কি? সরবরাহ এখন সব কোম্পানি এখনো আসে নাই। গতকাল আসছে 30 মালটা আসে নতুন বাড়তি রেটে আর কি, অন্যান্য কোম্পানি এখনো বাড়তি রেটে মার্কেটে মাল আসে নাই। অনেক ধন্যবাদ আপনাকে। জান্না, যেমনটা শুনছিলেন আসলে কোম্পানিগুলো কিন্তু ধীরে ধীরে তার সরবরাহ বাড়াচ্ছে, হয়তো আরো বাড়াবে। আর এর মাঝে একটি তথ্য শুধু আপনাকে দিতে চাই,
পেঁয়াজের দাম বেড়েছে। গত সপ্তাহে আমরা যেমনটা দেখেছিলাম তার থেকে কিন্তু কেজিতে 8 থেকে 10 টাকা বেড়ে এটি 55 থেকে 60 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সয়াবিন তেল সহ অন্যান্য বাজার নিত্যপণ্যের খবর। মাহবুব, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মেঘনা সেতুতে ট্রাক উল্টে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। মুন্সিগঞ্জের গজারি অংশে ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল 6:30টার দিকে সেতুর ঢাকামুখী লেনে চাকা পাংচার হয়ে উল্টে যায় অতিরিক্ত রড বোঝাই ট্রাকটি। এ সময় ট্রাকে থাকা রড সেতুর উপর ছড়িয়ে পড়লে ওই লেনে যান চলাচল ব্যাহত হয়। যানবাহনের ধীর গতির কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। গাড়ির জট মহাসড়কের মুন্সিগঞ্জ প্রান্তের গজারি অংশের ভবেরচর বাস স্ট্যান্ড পর্যন্ত। চুয়াডাঙ্গার দামুড়হুদার আশ্রয়ণ প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে। পুরাতন ঘরের মালামাল লোপাট সহ নতুন ঘর নির্মাণে ব্যবহার করা হয়েছে নিম্নমানের সামগ্রী। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। গেল বছর জুলাই মাসে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা আবাসন প্রকল্পের পুরাতন গুচ্ছগ্রাম ভেঙে নতুন গৃহ নির্মাণ কাজ শুরু হয়। 4টি ব্লকে নতুন বাড়ি তৈরি করা হয় 264টি। এতে ঘরপ্রতি ব্যয় ধরা হয়েছিল 3 লাখ টাকার বেশি। অভিযোগ রয়েছে পুরাতন 15টি গুচ্ছগ্রাম ভেঙে সেগুলো টিন, লোহা ও ইট লোপাট হয়েছে। যে এখন আমার বাচ্চা ঘর থাকতে দেবো না, নেবি যাও ঘর থেকে, ঘরে দলিল আছে সব আছে, এই যে তা মানছে না। এই যে কন্ট্রাক্টর বলছে লাটের মধ্যে যদি হাত দাও ক্যামেরা করেও রেখেছে, যে লাট যদি সরে তাহলে তোমাদের এই জেলও খাটতে হবে আর ঘর তো পাবাই না। নতুন ঘর নির্মাণে উঠেছে অনিয়মের অভিযোগ। নিম্নমানের সামগ্রী ব্যবহারে 1 মাসের মাথায় দেখা দিয়েছে ফাটল। ঘর বন্টনেও রয়েছে আর্থিক লেনদেনের অভিযোগ। নতুন ঘরের বাজেট হলো 3,70,000। এখন আমরা তো দেখছি 2 লাখও খরচ হয়নি। 3 নম্বর ইট আমরা নেবো না, তেন বছর দেখবি 3 নম্বর ইট তোর কি বলে, তোর 3 বছর জেল হবে। প্রকল্প বাস্তবায়নেও 5 সদস্যের কমিটিকে পাশ কাটিয়ে কাজ শেষ করার অভিযোগ তৎকালীন নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে। প্রশাসনিক যে কর্মকর্তা ইউনিয়ন পরিষদের, তেনাদের দিক নির্দেশনে আমাদের চলতে হয়। মমতাজ মহল আসার পরে যে ঘরগুলো আসে এবং হয়, এই নিয়ে অনেক বিতর্ক আছে। কমিটির আগের সিদ্ধান্ত অনুযায়ী পুরাতন উপকরণ উপকারভোগীদের মধ্যেই বিতরণ করা হয়েছে দাবি তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার। যেহেতু আগের ইউনোই হচ্ছে করে গেছিল, মানে রেজুলেশন করে গিয়েছিল যে সব ওই উপকারভোগীদের মাঝে ওইটা বিলিয়ে দেওয়া হবে। তো আমরা সেভাবে সিদ্ধান্ত বহাল থাকি এবং সেভাবে কিন্তু আমরা কাজ করছি। খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। পুরাতন অবকাঠামোটা অকশনের মাধ্যমে বিক্রির একটা বিধান রয়েছে এবং সেটা সরকারি কোষাগারে জমা দিতে হয় টাকাটা। কোয়ালিটি বিষয়টা যেহেতু বলছেন, আমি জিনিসটা একটু দেখবো, খতিয়ে দেখবো। আশ্রয়ণ প্রকল্পের পুরাতন গুচ্ছঘর ও ঘর নির্মাণের অনিয়ম তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। খসে পড়েছে টিনের চালা, কোথাও দাঁড়িয়ে আছে কংক্রিটের কয়েকটি খুঁটি, কেউ আবার ঘরের পানি পড়া বন্ধ করতে পলিথিন টানিয়েছেন। আশ্রয়নের করুণ অবস্থা পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার সাইদখালী চরে। 20 বছর আগে নির্মিত ঘরগুলো মেরামতের অভাবে এখন ব্যবহার অনুপযোগী। এরই মধ্যে অর্ধেক বাসিন্দা অন্যত্র চলে গেছেন। গৃহহীনদের আশ্রয়নের জন্য 2006 সালে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার সাইদখালী চরে 180টি ঘর নির্মাণ করে দেয় নৌবাহিনী। কিন্তু পরের বছরই প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে লণ্ডভণ্ড হয় ঘরগুলো। তার উপর গেল 20 বছরের ঝড়ঝঞ্ঝা আর বন্যায় তা এখন বসবাস অনুপযোগী। এখানে বাসিন্দাদের অধিকাংশই জেলে ও দিনমজুর। তারা বলছেন, ঋণের কিস্তি পরিশোধ ও সংসারের খরচ মিটিয়ে নতুন ঘর নির্মাণ তো দূরের কথা, পুরনো ঘরগুলোই মেরামত করা সম্ভব হচ্ছে না। নিতান্তই বাধ্য হয়ে এরই মধ্যে চর এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে অন্তত 80টি পরিবার। বৃষ্টি বদলে বাচ্চা কাচ্চার বই খাতা ভিজে যায়, পড়ালেখা করাতে গেলে আমাকে কষ্ট হয়। চাল দিয়ে পরে পানি, ইকুল দেয় ইসলা, বন্যা এলে হেকালে তো আর কোনো লাইনই নেই। শুষ্ক মৌসুমে ঘরে থাকা গেলেও দুর্বিষহ হয়ে ওঠে বর্ষাকালে। নানা সীমাবদ্ধতায় ঘরটিকে রক্ষা করে কোনো রকমে টিকে আছে জীবন যুদ্ধে। অনেক লোক থাকার মতন কায়দা নাই বিদায় এরা নানান দিক নানান জন গেছে, জায়গা থাকার মতন তবিকে সারা জায়গা থাকে না, আর আমরা যারা গরিব মানুষ সেই আমরা বসবাস করি। আশ্রয়ন প্রকল্প 2 এর আওতায় পুনরায় ঘরগুলো নির্মাণের আবেদন করেছে উপজেলা প্রশাসন। আমাদের আশ্রয়ন প্রকল্প 2 বরাবর
ঘর বরাদ্দ পাওয়ার জন্য লিখেছি এবং আমরা যোগাযোগ রাখছি। আশা করছি যে অতি দ্রুতই আমরা ঘর বরাদ্দ পাওয়ার সাপেক্ষে আমরা সেই ঘরগুলো পুনর্নির্মাণ করা সম্ভব হবে। ক্ষতিগ্রস্তদের দুর্দশা লাঘবে বর্ষার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি সাইদখালী চরের বাসিন্দাদের। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।